ওয়েলকাম স্টুডেন্টস, ওয়েলকাম টু শুভ চিন্তা। দশম শ্রেণীর জীবন বিজ্ঞান ক্লাসে সকলকে স্বাগত জানাই। আজ আমরা দ্বিতীয় অধ্যায় অর্থাৎ জীবনের প্রবাহমানতা এর অন্তর্গত কোষ চক্র এই অংশটি আলোচনা করব। তো অধ্যায়টির নাম হচ্ছে জীবনের প্রবাহমানতা। এই জীবনের প্রবাহমানতা বলতে কি বোঝায়? জীবনের প্রবাহমানতা মানে হচ্ছে কোনো একটা জীবের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যে প্রবাহ ঘটে, অর্থাৎ একটা জীবন শুরু থেকে যে ধারাবাহিক পদ্ধতিতে প্রবাহিত হয়ে শেষ হয়, এই পুরো ঘটনাটিকেই জীবনের প্রবাহমানতা বলা হয়। যেমন একটু উদাহরণ দিয়ে যদি বোঝাই, যদি মানুষের ক্ষেত্রে আমরা ধরি, আমাদের মানুষের জীবনের প্রবাহ কিভাবে ঘটে, তাহলে বলতে হবে মানুষের জীবনের যাত্রা শুরু হয় সেই এককোষী জাইগোট থেকে। জাইগোট কি? জাইগোট হলো পিতার শুক্রাণু এবং মাতার ডিম্বাণুর মিলনের ফলে যে ডিপ্লয়েড কোষ উৎপন্ন হয় তাকে বলা হয় জাইগোট। এই এককোষী জাইগোট থেকে যাত্রা শুরু করে আস্তে আস্তে মানুষের জীবনের প্রবাহ ঘটতে থাকে। কিভাবে হয়? এই এককোষী জাইগোট উৎপন্ন হওয়ার পর প্রথমে সেই জাইগোটটা আস্তে আস্তে বৃদ্ধিপ্রাপ্ত হয়, সেই কোষটা আস্তে আস্তে বৃদ্ধিপ্রাপ্ত হয়। বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার পরে একটা পর্যায়ে আসার পর সেইটা আবার ভেঙে গিয়ে তার থেকে আবার দুটি কোষ উৎপন্ন হয়। এই ঘটনাটাকে আমরা বলি কোষ বিভাজন। একটা কোষ ভেঙে গিয়ে তার থেকে দুটি কোষ উৎপন্ন হবে এবং এইভাবে পর্যায়ক্রমে একাধিকবার ধারাবাহিক বিভাজনের মাধ্যমে সেই জাইগোট একটা বহুকোষী ভ্রূণে পরিণত হয়। অর্থাৎ একটা জাইগোট যেটা এককোষী ছিল সেটা অসংখ্যবার কোষ বিভাজনের মাধ্যমে, অপত্য কোষ উৎপাদনের মাধ্যমে একটা বহুকোষী ভ্রূণ উৎপন্ন করে। সেই ভ্রূণটা মাতৃগর্ভে জরায়ুর গাত্রে রোপিত হয় এবং সেই ভ্রূণ আবার আস্তে আস্তে বৃদ্ধিপ্রাপ্ত হয় এবং বিভিন্ন দশার মাধ্যমে, যেমন মরুলা, ব্লাস্টুলা, গ্যাস্টুলা ইত্যাদি বিভিন্ন দশার মাধ্যমে সেই ভ্রূণ আস্তে আস্তে বৃদ্ধিপ্রাপ্ত হয় এবং এমন একটা পর্যায়ে আসে যার পরে সে পৃথিবীতে ভূমিষ্ঠ হয়, অর্থাৎ একটা সদ্যজাত শিশু হিসাবে তার জীবন পৃথিবীতে শুরু হয়, যেটাকে আমরা বলি সদ্যজাত দশা। এবং এরপরে আরও বিভিন্ন দশার মধ্য দিয়ে আমাদের জীবন এগিয়ে যেতে থাকে। কি কি? আমাদের জন্মের সদ্যজাত দশা থেকে শুরু করে মৃত্যুর আগে পর্যন্ত গোটা সময়কালটাকে আমরা 5টা দশাতে ভাগ করতে পারি। প্রথম হচ্ছে সদ্যজাত দশা, তারপরে আরও একটু বৃদ্ধিপ্রাপ্ত হয়ে তারপরে হয় শৈশব দশা, তারপরে আরও বাড়তে 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 3 নম্বর হয় বয়ঃসন্ধি দশা, তারপরে আরও এগিয়ে চলে পরিণত দশা এবং সব শেষে বার্ধক্য দশা, এবং তারপরে মৃত্যুর মাধ্যমে আমাদের এই জীবনের প্রবাহ শেষ হয়। এইভাবে মানুষের মতো প্রত্যেকটি জীবেরই জীবনের প্রবাহ বিভিন্ন দশার মধ্য দিয়ে ঘটতে থাকে। ঠিক একইভাবে এবার যদি আমরা একটা কোষের কথা ভাবি, আমাদের মানুষের জীবন যে এককোষী জাইগোট থেকে যাত্রা শুরু করেছিল, সেই এককোষী জাইগোট আস্তে আস্তে বিভাজনের মাধ্যমে বহুকোষী জীবে রূপান্তরিত হয়েছে। কিভাবে হয়েছে? একটা কোষ ভেঙে গিয়ে আরও অসংখ্য কোষ কীভাবে তৈরি হয়েছে। এই একটা কোষের দিকে যদি আমরা তাকাই, একটা কোষের জীবন, একটা কোষ জন্মগ্রহণ করলো, সেই জন্মগ্রহণ করার পর থেকে সে আস্তে আস্তে বাড়তে লাগলো, বৃদ্ধি পেতে থাকলো। বৃদ্ধি পাওয়ার পরে একটা পর্যায়ে যাওয়ার পর সে আবার বিভাজনের মাধ্যমে তার থেকে আবার অপত্য কোষ উৎপন্ন করবে। এই পুরো ঘটনাটা একটা কোষের জীবন। এই ঘটনাটাকে ব্যাখ্যা করার জন্য আমরা যে শব্দটা ব্যবহার করে থাকি জীবন বিজ্ঞানের ক্ষেত্রে, সেটি হলো কোষ চক্র। তাহলে প্রথমেই জেনে নিই কোষ চক্র বলতে কী বোঝায়। কোষ চক্র হচ্ছে কোনো একটি কোষের জন্ম নেওয়ার পর থেকে পরবর্তীকালে সেই কোষ বিভাজনের পূর্ব মুহূর্ত পর্যন্ত যে ধারাবাহিক ঘটনাগুলি ঘটে থাকে তার চক্রাকার আবর্তনকেই বলা হয় কোষ চক্র। যদি কয়েকটি পর্যায়ে ভাগ করা যায়,
তাহলে মূলত আমরা দুটি পর্যায়ে দেখতে পাবো। দেখো আমি একটু ছবি এঁকেছি। প্রথমে একটা কোষের ছবি আঁকা আছে। এই কোষটা হচ্ছে সবে এই কোষটা জন্ম নিয়েছে, অর্থাৎ অন্য আরেকটি কোষ বিভাজনের মাধ্যমে এইটি একটি অপত্য কোষ উৎপন্ন হয়েছে, অর্থাৎ এইটাকে আমরা একটা অপত্য কোষ বলতে পারি। অপত্য কোষ অর্থাৎ এই কোষটা সবেমাত্র জন্মগ্রহণ করেছে, এর প্রবাহমানতা শুরু হচ্ছে। এই কোষটা উৎপন্ন হওয়ার পর তারপর কি হবে, আস্তে আস্তে সেই কোষটা বৃদ্ধি প্রাপ্ত হবে। দেখো এই কোষটার আকার যা ছিল, এই কোষের আকার অনেক বেড়ে গেছে, অর্থাৎ একটা কোষ উৎপন্ন হওয়ার পর থেকে আস্তে আস্তে বৃদ্ধি প্রাপ্ত হতে থাকে এবং সে তার পরবর্তী বিভাজন দশায় পৌঁছানোর জন্য নিজেকে প্রস্তুত করে তোলে। এই দশাটাকে আমরা বলি ইন্টারফেজ দশা। তাহলে ইন্টারফেজ দশা বলতে কি বোঝায়? ইন্টারফেজ দশাকে আমরা বাংলায় বলে থাকি প্রস্তুতিকালীন দশা। অর্থাৎ ইন্টারফেজ দশা হলো একটা কোষ জন্মাবার পর থেকে তার বিভাজিত হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত তার যে পর্যায়ক্রম ঘটে থাকে, যে ঘটনাবলী পর্যায়ক্রম ঘটে, তাকে বলা হয় ইন্টারফেজ দশা বা প্রস্তুতিকালীন দশা। এই দশায় কি হয়? এই ইন্টারফেজ দশায় একটা কোষ আকারে বাড়তে থাকে, তার আকার আয়তন বৃদ্ধি প্রাপ্ত হয়। দেখো কোষটা যে আকার ছিল ইন্টারফেজ দশায় সেই কোষটা আকার আয়তন বৃদ্ধি পায় এবং তার সঙ্গে কি হয়, এবং তার সঙ্গে সে তার বিভাজিত হওয়ার জন্য নিজেকে প্রস্তুত করে তোলে। একটা কোষ জন্মাবার সঙ্গে সঙ্গেই বিভাজিত হতে পারে না, তার জন্য তার কিছুটা প্রস্তুতি দরকার। সেই প্রস্তুতির সময়কাল হচ্ছে ইন্টারফেজ দশা। এই দশায় একটা কোষ নিজেকে বিভাজনের জন্য প্রস্তুত করে তোলে। এই ইন্টারফেজ দশাকে যদি আরও ছোট ভাগে ভাগ করতে হয়, তাহলে ইন্টারফেজ দশাকে আরও তিনটি ভাগে ভাগ করা যায়। দেখো ইন্টারফেজ দশাকে আমরা তিনটি ভাগে ভাগ করেছি। প্রথম হচ্ছে G1 দশা বা যেটাকে আমরা বলি গ্যাপ 1 দশা, 2 নম্বর হচ্ছে S দশা বা সংশ্লেষ দশা, এবং 3 নম্বর হচ্ছে G2 দশা বা গ্যাপ 2 দশা। এই তিনটে দশা কি কি? একটা কোষ উৎপন্ন হওয়ার পর থেকেই শুরু হয়ে যায় G1 দশা, অর্থাৎ একটা কোষ যখন জন্ম নিল, জন্মের পর থেকেই G1 দশা শুরু হয়, গ্যাপ 1 দশা। এই দশায় কি হয়? এই দশায় একটা কোষের মধ্যে RNA এর সংশ্লেষ ঘটে। একটা কোষের মধ্যে বিভিন্ন কোষীয় অঙ্গাণু তৈরি হয় জন্মাবার সঙ্গে সঙ্গে, এবং এই অবস্থায় সে তার DNA সংশ্লেষের জন্য নিজেকে প্রস্তুত করে তোলে। একটা কথা বলে রাখি, কোষের মধ্যে প্রথমেই DNA এর সংশ্লেষ ঘটে না, অর্থাৎ প্রথমে DNA উৎপন্ন হয় না। DNA উৎপন্ন হওয়ার আগে প্রথমে RNA তৈরি হয়। একটা RNA, এর আগে তোমরা পড়েছো RNA হচ্ছে একতন্ত্রী এবং DNA হচ্ছে দ্বিতন্ত্রী। তাহলে একটা DNA থেকে যখন আরেকটি DNA তৈরি হবে, তার আগে প্রথমে RNA এর সংশ্লেষ ঘটে। RNA এর সংশ্লেষ ঘটার পর তার থেকে DNA উৎপন্ন হয়। সেই জন্য G1 দশা, প্রথম যে দশা, সেই দশায় এই দশায় RNA সংশ্লেষিত হয়, প্রচুর পরিমাণে কোষের মধ্যে RNA সংশ্লেষ ঘটে। এর পরবর্তী চলে এলো S দশা বা সংশ্লেষ দশা। সংশ্লেষ কেন? এই দশায় DNA এর সংশ্লেষ ঘটে। প্রথম দশায় যে RNA সংশ্লেষ ঘটেছিল, সেই RNA গুলো পরবর্তীকালে DNA তে রূপান্তরিত হয়। কি পদ্ধতিতে? এই পদ্ধতিটাকে বলা হয় প্রতিলিপিকরণ পদ্ধতি বা ইংরেজিতে বলা হয় রেপ্লিকেশন। এই প্রতিলিপিকরণের মাধ্যমে একটা DNA থেকে অপর আরেকটি DNA উৎপন্ন হয়, অর্থাৎ এই S দশায় DNA এর পরিমাণ দ্বিগুণ হয়ে যায়। প্রাথমিক অবস্থায় DNA এর যা পরিমাণ থাকে, S দশার পর কোষের DNA দ্বিগুণ হয়ে যায়। S দশার পরবর্তী দশা হচ্ছে G2 দশা। এই G2 দশায় কি হয়? G2 দশায় যাবতীয় বিপাকীয় পরিবর্তন ঘটে। বিপাকীয় পরিবর্তন বলতে কি বোঝায়? এই দশাতে কোষ আস্তে আস্তে বিভাজনের জন্য নিজেকে সম্পূর্ণরূপে প্রস্তুত করে তুলবে। তাহলে একটা কোষ বিভাজিত হতে গেলে, একটা কোষ থেকে দুটি কোষ উৎপন্ন হতে গেলে কোষের মধ্যে আর যে অঙ্গাণুগুলো থাকে সেগুলিও দুটি করে থাকতে হবে, তবেই সেই অঙ্গাণুগুলো উৎপন্ন দুটি কোষের প্রত্যেকটিতে থাকতে পারবে। সেই জন্য এই G2 দশায় কি হয়? কোষের মধ্যে আর যে কোষ অঙ্গাণুগুলি থাকে, কি কি কোষ অঙ্গাণু থাকে কোষের মধ্যে? দেখো কোষের মধ্যে থাকে মাইটোকন্ড্রিয়া,
মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের শক্তিঘর। এটা কোষকে বিভিন্ন বিপাকীয় কার্য পরিচালনার জন্য প্রয়োজনীয় শক্তি দেয় মাইটোকন্ড্রিয়া। আর কি থাকে কোষের মধ্যে? থাকে গলগি বডি। এছাড়া প্রাণী কোষ যদি হয়, প্রাণী কোষের মধ্যে থাকে সেন্ট্রোজোম। সেন্ট্রোজোমের মধ্যে দুটি সেন্ট্রিওল থাকে। এই সেন্ট্রোজোমের কাজ কি? এই 9-এ তোমরা পড়েছো, সেন্ট্রোজোমের কাজ হচ্ছে কোষ বিভাজনের সময় বেনতন্তু গঠনে সাহায্য করে। এই সেন্ট্রোজোম কোষ বিভাজনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটা আমরা পরে জানবো। কোষ যখন বিভাজন দেখব, কোষের বিভাজন যখন দেখব, তখন দেখব যে এই সেন্ট্রোজোম একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই জন্য এই সেন্ট্রোজোম, মাইটোকন্ড্রিয়া, গলগি বডি, এই সমস্ত কোষ অঙ্গাণুগুলি G2 দশায় এর পরিমাণ দ্বিগুণ হয়ে যায়। অর্থাৎ এই কোষ অঙ্গাণুগুলির বিভাজন ঘটে এবং তার সঙ্গে সঙ্গে কোষের আকারও অনেকটা বৃদ্ধি পায় এবং নিউক্লিয়াসের আকারও বৃদ্ধি পায়। নিউক্লিয়াস এবং তার সঙ্গে সমগ্র কোষের আকার চূড়ান্ত পর্যায়ে বৃদ্ধি পায় এই G2 দশায়। ঠিক আছে? এই G2 দশা শেষ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে শুরু হয়ে যায় মাইটোটিক দশা, অর্থাৎ কোষ বিভাজন দশা। দেখো, আমি একটা ছবির মাধ্যমে এখানে কোষচক্রটাকে বোঝানোর চেষ্টা করছি। দেখো, একটা কোষ প্রথমে অপত্য কোষ হিসাবে জন্ম নিল। জন্মাবার পর প্রথমেই সে G1 দশায় প্রবেশ করলো। দেখো, এইখান থেকে শুরু হচ্ছে কোষচক্রটা, এইখান থেকে স্টার্টিং এখান থেকে, এবং এখান থেকে সে ঘড়ি কাটার দিকে চলতে শুরু করলো। তাহলে এখান থেকে প্রথমেই G1 দশায় সে শুরু করলো। G1 দশায় প্রবেশ করার সঙ্গে সঙ্গে কি ঘটছে? প্রোটিনের সংশ্লেষ ঘটছে, RNA এর সংশ্লেষ ঘটছে এবং কোষের মধ্যে কোষ অঙ্গাণুগুলো ঠিকমতো তৈরি হচ্ছে। এটা হলো G1 দশায় হলো। G1 দশা এইখান থেকে এই পর্যন্ত এইটুকু সময়ের মধ্যে চলছে G1 দশা। এই G1 দশা শেষ হয়ে যাওয়ার পরেই তারপর শুরু হয়ে যাচ্ছে S দশা বা সংশ্লেষ দশা। এই সংশ্লেষ দশায় কি হচ্ছে? সংশ্লেষ দশায় হচ্ছে প্রতিলিপিকরণ পদ্ধতিতে ডিএনএ সংশ্লেষ হচ্ছে। অর্থাৎ আগে যে ডিএনএ ছিল সেই ডিএনএ থেকে আরেকটি নতুন ডিএনএ তৈরি হচ্ছে। তার ফলে এই এস দশার পরে কোষের মধ্যে ডিএনএর পরিমাণ দ্বিগুণ হয়ে যায়। এটা হলো এস দশা। এস দশা এইখান থেকে এইটুকু সময়ের মধ্যে চলছে। এখানে কোষের ডিএনএর পরিমাণ দ্বিগুণ হয়ে গেল। এই এস দশা শেষ হয়ে যাওয়ার পরই শুরু হচ্ছে G2 দশা। এই G2 দশাটা দেখো, এইখান থেকে এইটুকু জায়গার মধ্যে G2 দশায় পৌঁছে যাচ্ছে এবার কোষটা। এই G2 দশায় কি হচ্ছে? এই G2 দশায় কোষের নিউক্লিয়াস এবং সমগ্র কোষের আকার এবং আয়তন আরও বাড়ছে, আরও বৃদ্ধি পেয়ে চূড়ান্ত পর্যায়ে পৌঁছাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে কোষের আরও যে কোষ অঙ্গাণুগুলি আছে, যেমন সাইটোপ্লাজম, মাইটোকন্ড্রিয়া, গলগি বডি, এই সমস্ত কোষ অঙ্গাণুগুলি বিভাজিত হয়ে দ্বিগুণ হয়ে যাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে কোষের মধ্যে বিভিন্ন বিপাকীয় পরিবর্তন ঘটছে এবং কোষটি এই G2 দশায় নিজেকে বিভাজনের জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত করে তুলছে। যেই G2 দশা শেষ হয়ে যাচ্ছে তারপরেই কোষ বিভাজন শুরু হচ্ছে, অর্থাৎ M দশা বা মাইটোটিক দশা, এটাকে আমরা বাংলায় বলি বিভাজন দশা। এই বিভাজন দশা শুরু হয়ে যাচ্ছে G2 দশার পরে। এই বিভাজন দশার শেষে কি হবে? এই বিভাজন দশার শেষে এই গোটা কোষটি ভেঙে গিয়ে দুটি অপত্য কোষ উৎপন্ন করবে। ঠিক আছে? এবার এই এম দশা বা মাইটোটিক দশাকে যদি আবার আরও ছোট ভাগে ভাগ করা যায়, তাহলে দেখবে এই ছবিতে দেখাচ্ছে, দেখো মাইটোটিক দশাকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। এইখান থেকে এইটুকু পর্যন্ত একটা দশা, এটা নাম দেওয়া হয়েছে ক্যারিওকাইনেসিস, এবং বাকি এইখান থেকে এইটুকু একটা দশা, এইটার নাম হচ্ছে সাইটোকাইনেসিস। অর্থাৎ মাইটোসিস কোষ বিভাজনের এম দশাতে প্রথমেই হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন ঘটছে। নিউক্লিয়াসের বিভাজনকে ক্যারিওকাইনেসিস বলা হয়। প্রথমে কোষের মধ্যে নিউক্লিয়াসটা ভেঙে গিয়ে দুটি অপত্য নিউক্লিয়াস তৈরি হচ্ছে, এটা হয় ক্যারিওকাইনেসিস দশায়। এই নিউক্লিয়াসের বিভাজন বা ক্যারিওকাইনেসিসকেও আরও 4টি উপদশায় ভাগ করা যায়। কি কি? এই ক্যারিওকাইনেসিসের প্রথম দশা হচ্ছে প্রোফেজ দশা বা পি দশা, তারপরে মেটাফেজ দশা বা এম দশা, তারপরে অ্যানাফেজ দশা বা এ দশা, এবং শেষ দশা হচ্ছে টেলোফেজ দশা বা টি দশা। অর্থাৎ ক্যারিওকাইনেসিসের 4টি দশা, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ, এই 4টি দশা পরপর পর্যায়ক্রমে ঘটে থাকে। টেলোফেজ দশা শেষ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ক্যারিওকাইনেসিস শেষ হয়ে গেল। তার ফলে
কোষের নিউক্লিয়াস ভেঙে গিয়ে দুটি অপত্য নিউক্লিয়াস তৈরি হলো, কিন্তু তখনও সমগ্র কোষটা বিভাজিত হয়নি, কেবলমাত্র কোষের নিউক্লিয়াস বিভাজিত হয়েছে। অর্থাৎ ক্যারিওকাইনেসিসের শেষে বা টেলোফেজ দশার শেষে একটা কোষের ভেতরেই দুটি নিউক্লিয়াস রয়েছে, একটা নিউক্লিয়াস ভেঙে গিয়ে দুটি নিউক্লিয়াস তৈরি হয়েছে, কিন্তু কোষটা তখনও একটাই আছে। এরপর শুরু হয়ে যাচ্ছে সাইটোকাইনেসিস প্রক্রিয়া, যেটাকে বলা হয় সাইটোপ্লাজমের বিভাজন। এই সাইটোকাইনেসিস প্রক্রিয়ায় কী হবে, এরপরে সাইটোপ্লাজমটা আস্তে আস্তে বিভাজিত হতে শুরু করবে এবং সাইটোপ্লাজমটা সম্পূর্ণরূপে ভেঙে গিয়ে এই সাইটোকাইনেসিসের শেষে দুটি অপত্য কোষ উৎপন্ন হবে। একটা কোষ থেকে দুটি অপত্য কোষ উৎপন্ন হবে, তার সঙ্গে সঙ্গে এই কোষ চক্রটা শেষ হয়ে গেল। তারপরে এই যে অপত্য কোষগুলো উৎপন্ন হলো, এরা আবার আস্তে আস্তে আবার বৃদ্ধি পেতে থাকবে, এদের মধ্যে আবার আরএনএর সংশ্লেষ ঘটবে, ডিএনএর সংশ্লেষ ঘটবে, কোষ অঙ্গাণুগুলি বিভাজিত হবে এবং তারা আবার বিভাজিত হয়ে আরও দুটি অপত্য কোষ উৎপন্ন হবে। এইভাবে পর্যায়ক্রমে চক্রাকারে গোটা প্রক্রিয়াটা ঘটতে থাকে। জি1 দশা, তারপরে এস দশা, তারপরে জি2 দশা, তারপরে মাইটোটিক দশা। মাইটোটিক দশার শেষে দুটি অপত্য কোষ উৎপন্ন হলো এবং সেই অপত্য কোষগুলি আবার জি1 দশায় প্রবেশ করলো। এই যে চক্রাকার আবর্তন, একেই বলা হয় কোষ চক্র। এবার এই যে কোষ চক্র, একটা চক্র পুরো সম্পূর্ণ হতে কত সময় লাগে, এটা কিন্তু এক একটি জীবের ক্ষেত্রে এক এক রকম। যেমন মানুষের ক্ষেত্রে যদি ধরা হয়, মানুষের একটা কোষ জন্ম নিল, জি1 দশায় পৌঁছালো, তারপর এস দশা, তারপর জি2 দশা, তারপরে কোষটা ভেঙে গিয়ে দুটি কোষ উৎপন্ন হলো। এই গোটা কোষ চক্রটি স্থিতিকাল মানুষের ক্ষেত্রে সাধারণত 24 ঘন্টা, অর্থাৎ 24 ঘন্টার মধ্যেই গোটা প্রক্রিয়াটা সম্পন্ন হয় একটা কোষের, মানুষের ক্ষেত্রে। অন্যান্য প্রাণী বা অন্যান্য উদ্ভিদের ক্ষেত্রে এই কোষ চক্রের স্থিতিকাল এর সময় পার্থক্য আছে। এবার এই কোষ চক্রের যে বিভিন্ন দশা, সেইগুলোর মধ্যেও আবার বিভিন্নটাতে বিভিন্ন সময় লাগে। এবার এখানে প্রশ্ন হতে পারে, কোষ চক্রের সবচেয়ে দীর্ঘস্থায়ী দশা কোনটি? অর্থাৎ এই কোষ চক্রের যে দশাগুলি দেখলাম, তার মধ্যে কোনটা হতে বেশি সময় লাগে, কোন দশাটি দীর্ঘস্থায়ী? তাহলে দেখো, এই ছবিতে দেখতেই পাচ্ছ, সব থেকে বড় যে জায়গাটা আছে সেটা হচ্ছে জি1। এই জি1 দশা হচ্ছে কোষ চক্রের সবচেয়ে দীর্ঘস্থায়ী দশা। অর্থাৎ অপত্য কোষ উৎপন্ন হওয়ার পর তার মধ্যে কোষীয় অঙ্গাণুগুলো তৈরি হলো এবং আরএনএর সংশ্লেষ ঘটলো, প্রোটিনের সংশ্লেষ ঘটলো। এই জি1 প্রক্রিয়াটা হতে সব থেকে বেশি সময় লাগে। তাহলে এইটি হচ্ছে কোষ চক্রের সবচেয়ে দীর্ঘস্থায়ী দশা। তাহলে কোষ চক্রের মোট কটা দশা আমরা পেলাম? 4টি দশা পেলাম। একটা হচ্ছে জি1 দশা, তারপরে 2 নম্বর হলো এস দশা, 3 নম্বর হলো জি2 দশা এবং 4 নম্বর হচ্ছে এম দশা বা মাইটোটিক দশা। এই 4টি দশা নিয়ে কোষ চক্র তৈরি। এবার যদি প্রশ্ন করা হয়, এই মাইটোটিক দশার যে উপদশা, তাদের মধ্যে কোন দশা দীর্ঘস্থায়ী এবং কোন দশা স্বল্পস্থায়ী? তাহলে দেখো, এই মাইটোটিক দশার যে ভাগগুলো আছে, তার মধ্যে দেখো সব থেকে বড় জায়গা রেখেছি যেখানটাতে, সেটা হচ্ছে প্রোফেজ। এই প্রোফেজটা হতে সব থেকে বেশি সময় লাগে। তাই যদি প্রশ্ন করা হয় মাইটোসিস কোষ বিভাজনের কোন উপদশায় সব থেকে বেশি সময় লাগে বা কোনটি দীর্ঘস্থায়ী দশা, তাহলে হবে প্রোফেজ দশা। এটা মাইটোটিক দশার মধ্যে, অর্থাৎ এম দশার মধ্যে সব থেকে বড় হচ্ছে প্রোফেজ দশা। আর সবচেয়ে স্বল্পস্থায়ী দশা কোনটি? তার উত্তর হবে অ্যানাফেজ দশা। দেখো, অ্যানাফেজে সব থেকে কম জায়গা আছে, এই অ্যানাফেজ দশাটি হতে সব থেকে কম সময় নেয়। তাহলে মাইটোটিক দশার সবচেয়ে দীর্ঘস্থায়ী দশা হচ্ছে প্রোফেজ দশা এবং সবচেয়ে স্বল্পস্থায়ী দশা হচ্ছে অ্যানাফেজ দশা। এইভাবে একটা কোষ চক্রের মধ্য দিয়ে সেই কোষটা ভেঙে গিয়ে আবার অপত্য কোষ উৎপন্ন হয় এবং সেই অপত্য কোষগুলি আবার আস্তে আস্তে বৃদ্ধি পায় এবং তারপর ভেঙে গিয়ে তারা আবার নতুন অপত্য কোষ উৎপন্ন করে। এইভাবে জীবনের প্রবাহ ঘটতে থাকে। এইবার একটা প্রশ্ন হতে পারে, এই যে কোষ চক্রে একটি পর্যায় থেকে আরেকটি পর্যায়ের দিকে আমরা এগিয়ে যাচ্ছি, এই এগিয়ে যাওয়ার পেছনে কি কোনো পদার্থের ভূমিকা আছে? বা কোন কোন পদার্থ এই কোষ চক্রের একটি পর্যায় থেকে অপর পর্যায়ে এগিয়ে যেতে সাহায্য করে? এইখানে একটা নাম বলছি, এই নামটা তোমরা মনে রাখবে, সেটা হচ্ছে সাইক্লিন। এই সাইক্লিন হচ্ছে এমন একটি পদার্থ যেটি কোষ চক্রে একটি পর্যায় থেকে আরেকটি পর্যায়ে এগিয়ে যেতে সাহায্য করে। সাইক্লিন এবং সিডিকে, এই দুটো পদার্থের নাম তোমরা মনে রাখবে। সিডিকে এর পুরো নাম কি? সিডিকে এর পুরো নাম হচ্ছে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ।
সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ। বাংলায় যদি লেখো তাহলে হবে সাইক্লিন নির্ভর কাইনেজ। এই সাইক্লিন নির্ভর কাইনেজ বা সিডিকে এবং সাইক্লিন এই পদার্থগুলির কাজ কি? এই পদার্থগুলি কোষ চক্রে একটি পর্যায় থেকে আরেকটি পর্যায়ে এগিয়ে যেতে এরা সাহায্য করে বা সহায়কের ভূমিকা নেয়। যদি কোনো পর্যায়ে যদি দেখা যায় যে কোষ চক্রের কোনো পর্যায়ে এই পদার্থগুলির অনুপস্থিতি রয়েছে বা এই পদার্থগুলো ঠিক মতো নাই, তাহলে সেই পর্যায়ে এই কোষ চক্রের নিয়ন্ত্রণটা হারিয়ে যায়। সেক্ষেত্রে একটি পর্যায় থেকে পরবর্তী পর্যায়ে সঠিক নিয়ন্ত্রিতভাবে এগোয় না। তখন কি হয়? তখন কোষটি অনিয়ন্ত্রিতভাবে বৃদ্ধি পায়। যেমন আমি এখানে একটা ছবি আঁকছি, দেখো একটা আমাদের ত্বকের ওপরে কিছু কোষ আছে, সেই ত্বকের ওপরে কোষগুলো আমি এখানে আঁকছি। এইগুলো হচ্ছে ত্বকের ওপরের কোষ। এবার এই কোষগুলো যখন কোষ চক্রে উপনীত হবে তখন এই কোষগুলি আবার বৃদ্ধিপ্রাপ্ত হবে। একটা নির্দিষ্ট নিয়মে সব কোষগুলো বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং আবার নতুন কোষ জন্ম নেবে। কিন্তু যদি দেখা যায় কোনো কোষের ক্ষেত্রে এই কোষ চক্রের কোনো একটি অবস্থানে গিয়ে নিয়ন্ত্রণটা হারিয়ে গেছে, নিয়ন্ত্রণ হারিয়ে গেছে মানে কি? এই পদার্থগুলোর অনুপস্থিতির কারণে হতে পারে, সাইক্লিন এবং সিডিকে এই পদার্থগুলো ঠিকমতো উপস্থিত ছিল না, তার জন্য নিয়ন্ত্রণ হারিয়ে গেছে। তখন এই কোষগুলি অনিয়ন্ত্রিতভাবে বৃদ্ধি পাবে। নিয়ন্ত্রণ হারিয়ে যাওয়ার জন্য তাদের বৃদ্ধিটা নিয়ন্ত্রিত হবে না। দেখো এই পাশে যে কোষগুলো এঁকেছি তার একটা সুনির্দিষ্ট নিয়মে বৃদ্ধি পেয়েছে, এইগুলোও বৃদ্ধি পেয়েছে সুনির্দিষ্ট নিয়মে। কিন্তু মাঝখানে যে কোষগুলো এঁকেছি সেই কোষগুলি অনিয়ন্ত্রিতভাবে বৃদ্ধি পেয়েছে, এর বৃদ্ধিটা নিয়ন্ত্রণের মধ্যে নাই। তখন কি তৈরি হবে? এটাকে আমরা বলি টিউমার। এটা তখন টিউমার গঠন করবে। তাহলে টিউমার কখন তৈরি হয়? কোনো কোষ চক্র চলাকালীন কোনো একটি পর্যায়ে যদি তার নিয়ন্ত্রক পদার্থের অনুপস্থিতির কারণে সেই নিয়ন্ত্রণ হারিয়ে যায় এবং কোষ অনিয়ন্ত্রিতভাবে বৃদ্ধি পায়। অনিয়ন্ত্রিতভাবে যদি কোষ বৃদ্ধি পায় তাহলে সেই অংশে টিউমার তৈরি হয় এবং এই টিউমারটা যদি ক্ষতিকারক হয়ে ওঠে বা যেটাকে আমরা বলি ম্যালিগন্যান্ট, এই টিউমারটা যখন ক্ষতিকারক বা ম্যালিগন্যান্ট হয়ে যায় তখন সেখান থেকে ক্যান্সার সৃষ্টি হতে পারে। তাহলে কখন ক্যান্সার সৃষ্টি হয়? কোনো একটি কোষ চক্রে চলাকালীন কোনো একটি পর্যায়ে যদি নিয়ন্ত্রণ হারিয়ে অনিয়ন্ত্রিতভাবে বৃদ্ধি পায় তখন সেখানে একটি টিউমার তৈরি হয় এবং এই টিউমারটা যখন ক্ষতিকারক বা ম্যালিগন্যান্ট হয়ে যায় তখন সেটি থেকে ক্যান্সার সৃষ্টি হয়। ঠিক আছে, বেশ। এবার এখানে আরেকটা কথা আছে, চেক পয়েন্ট। চেক পয়েন্ট বলতে কি বোঝো? চেক পয়েন্ট, এই চেক পয়েন্ট কাকে বলে? চেক পয়েন্ট হচ্ছে এই কোষ চক্রের যে নির্দিষ্ট অবস্থানে তার নিয়ন্ত্রক পদার্থ, এই সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ এই সমস্ত নিয়ন্ত্রক পদার্থের অনুপস্থিতির কারণে বা কোনো নির্দিষ্ট শর্ত পূরণ না হওয়ার কারণে কোষ চক্র বন্ধ হয়ে যায়, সেই অবস্থানকে বলা হয় চেক পয়েন্ট। এই চেক পয়েন্ট কোথায় আছে? একটি পর্যায় থেকে আরেকটি পর্যায়ে যাওয়ার মাঝখানে চেক পয়েন্ট আছে। যেমন G1 দশা আর S দশা, এর মাঝে একটা চেক পয়েন্ট আছে। এই চেক পয়েন্টটা পেরোলে তবেই G1 দশা থেকে S দশায় কোষ চক্রটা এগিয়ে যাবে। আবার G2 দশা আর M দশা এর মাঝখানে আরেকটা চেক পয়েন্ট আছে। এই চেক পয়েন্টটা পেরোলে তবেই G2 দশা থেকে M দশায় যাবে। যদি দেখা যায় এই কোনো একটা জায়গায় চেক পয়েন্টে এসে কোষটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে তখন সেটি অনিয়ন্ত্রিতভাবে বৃদ্ধি পায়। অনিয়ন্ত্রিত বৃদ্ধি পাওয়ার ফলে টিউমার তৈরি হতে পারে এবং সেই টিউমার যখন ক্ষতিকারক বা ম্যালিগন্যান্ট হয়ে যায় তখন সেটা ক্যান্সারে রূপান্তরিত হয়। এখানে আরেকটা প্রশ্ন আসে অনেক সময় যে G0 দশা বলতে কি বোঝো? G0 দশা দেখো বলে দিই, G0 দশা হচ্ছে G1 দশার এমন একটি অবস্থান। এই G0 দশাটা হচ্ছে G1 দশারই একটি অবস্থান। এই G1 দশার যে নির্দিষ্ট অবস্থানে কোষ চক্রটি বন্ধ হয়ে যায়
এবং তার ফলে কোষটি আর বিভাজিত হতে পারে না, সেই নির্দিষ্ট অবস্থানকে বলা হয় G0 দশা। তাহলে এইটা হচ্ছে G0 দশা। এই G0 দশাতে কি হচ্ছে, G1 এর মধ্যে একটা অবস্থান যেখানে গিয়ে কোষ চক্রটা বন্ধ হয়ে যাচ্ছে, আর এগোচ্ছে না, তারপরে কোষটি আর বিভাজিত হতে পারবে না, সেটাকে বলা হয় G0 দশা। তাহলে কোনো কোষ যখন G0 দশায় পৌঁছে যায় তখন কি হবে, G0 দশায় পৌঁছে যাওয়া মানে হচ্ছে কোষটি আর বিভাজিত হতে পারবে না, কোষ চক্র বন্ধ হয়ে গেছে। কোন কোন কোষের ক্ষেত্রে G0 দেখা যায়, যদি তোমাকে উদাহরণ দিতে বলে যে G0 দশায় থাকে এমন কিছু কোষের উদাহরণ দাও, তাহলে কি লিখবে? দেখো তোমরা 9-এ পড়েছো যে স্নায়ু কোষ বিভাজিত হতে পারে না। কেন পারে না? কারণ স্নায়ু কোষের মধ্যে এই যে সেন্ট্রোজোম কোথায় থাকে? প্রাণী কোষের ক্ষেত্রে। আর স্নায়ু কোষ তো প্রাণী কোষের মধ্যেই থাকে, তাই স্নায়ু কোষের মধ্যে এই সেন্ট্রোজোম সেটা নিষ্ক্রিয় অবস্থায় থাকে। এই নিষ্ক্রিয় অবস্থায় থাকার ফলে কি হয়, একটা গুরুত্বপূর্ণ কাজ হলো এটি কোষ বিভাজনের সময় বেনতন্তু গঠন করতে সাহায্য করে। এটা তোমরা পরে পড়বে, যখন এই মাইটোটিক দশাগুলো পড়ানো হবে তখন জানবে যে বেনতন্তু তৈরি হচ্ছে। এই বেনতন্তু তৈরি করে সেন্ট্রোজোম। তাহলে এই সেন্ট্রোজোম যদি নিষ্ক্রিয় হয়ে যায় তাহলে বেনতন্তু তৈরি হবে না, আর বেনতন্তু তৈরি না হলে কোষ বিভাজিত হতে পারবে না, অর্থাৎ মাইটোটিক দশা ঘটবে না, তখন এই কোষ চক্রটা বন্ধ হয়ে যায়। তাই স্নায়ু কোষের ক্ষেত্রে সেন্ট্রোজোম নিষ্ক্রিয় অবস্থায় থাকার কারণে স্নায়ু কোষ বিভাজিত হতে পারে না, তাই বলা হয় যে স্নায়ু কোষ G0 দশায় অবস্থান করছে। এছাড়া স্তন্যপায়ী প্রাণীর পরিণত লোহিত রক্তকণিকা বা RBC, রেড ব্লাড কর্পাসেলস, এই পরিণত লোহিত রক্তকণিকা এরাও G0 দশায় অবস্থান করে। আর যকৃৎ কোষ, পেশি কোষ, এইগুলো এই G0 দশায় অবস্থান করে, অর্থাৎ এই কোষগুলি আর বিভাজিত হতে পারবে না। এখানে আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে কোন কোন কোষীয় অঙ্গাণু কোষ বিভাজনে সাহায্য করে বা কোষ বিভাজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে কি কি হবে? দেখো, প্রথমে বললাম সেন্ট্রোজোমের কথা, একটু আগে বললাম সেন্ট্রোজোম কোষ বিভাজনে কিভাবে সাহায্য করে না, এই সেন্ট্রোজোমের মধ্যে দুটি সেন্ট্রিওল থাকে। এই সেন্ট্রোজোমের চারিপাশে যে অ্যাস্ট্রাল রশ্মি আছে, এই যে চারপাশে দেখছো অ্যাস্ট্রাল রশ্মি সেন্ট্রোজোমের, এই অ্যাস্ট্রাল রশ্মি থেকে কোষ বিভাজনের সময় বেনতন্তু তৈরি হয়। বেনতন্তু বা যাকে আমরা স্পিন্ডল বলি, এই সেন্ট্রোজোমের অ্যাস্ট্রাল রশ্মি থেকে বেনতন্তু তৈরি হয়, তাই সেন্ট্রোজোম কোষ বিভাজনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া মাইটোকন্ড্রিয়া, অবশ্যই মাইটোকন্ড্রিয়া কোষ বিভাজনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কেন? কারণ তোমরা 9-এ পড়েছো মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের শক্তিঘর, কারণ মাইটোকন্ড্রিয়া শক্তি উৎপন্ন করে। আর কোষ বিভাজন, একটা কোষ অপত্য কোষ তৈরি হলো, সেটা আস্তে আস্তে আকার এবং আয়তনে বৃদ্ধি পেল, তারপর সেই কোষটা ভেঙে গিয়ে দুটি অপত্য কোষ তৈরি হলো। এই গোটা প্রক্রিয়াটি হতে প্রচুর শক্তির প্রয়োজন হয়, এই শক্তিকে সরবরাহ করে এই মাইটোকন্ড্রিয়া। তাহলে কোষ বিভাজনের সময় যে শক্তির প্রয়োজন হয় সেই শক্তি সরবরাহ করে মাইটোকন্ড্রিয়া। তাহলে মাইটোকন্ড্রিয়ার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে কোষ বিভাজনে। আর আছে রাইবোজোম। দেখো, এই যে রাইবোজোম, তোমরা 9-এ পড়েছো, রাইবোজোমের কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষে সাহায্য করা। রাইবোজোম প্রোটিন সংশ্লেষ করে। তাহলে এখানে প্রোটিনের প্রয়োজন আছে, রাইবোজোম কোথায়? দেখো, এই G1 দশায় একটা কোষ অপত্য কোষ উৎপন্ন হওয়ার পরই কি হয়, সেই কোষটা আস্তে আস্তে আকার এবং আয়তনে বাড়তে থাকে, এবং এই আকার আয়তনে বাড়ার জন্য কি হয়, কোষের মধ্যে প্রোটিনের প্রয়োজন হয়, প্রোটিন সংশ্লেষ ঘটে এই G1 দশায়। এই প্রোটিন সংশ্লেষে কে সাহায্য করে? রাইবোজোম। রাইবোজোম প্রোটিন সংশ্লেষ করতে সাহায্য করে, তার ফলে কোষটি আকার আয়তনে বৃদ্ধি পায়। আবার এরপরে তোমরা দেখবে এই প্রোফেজ দশায় গিয়ে কি হচ্ছে, ক্রোমোজোম দুটি করে সিস্টার ক্রোমাটিডে বিভক্ত হচ্ছে, একটা ক্রোমোজোম দুটি করে ক্রোমাটিডে বিভক্ত হচ্ছে, এক্ষেত্রেও রাইবোজোমের একটা ভূমিকা আছে। আর এই গলগি বডির একটা ভূমিকা আছে। তোমরা এরপরে কোষ বিভাজন যখন পড়াবো মাইটোটিক দশা, তখন দেখবে যে কোষের মাঝখানে কিছু ইন্টারজোনাল তন্তুর আবির্ভাব ঘটছে। এই ইন্টারজোনাল তন্তুগুলো তৈরি হতে এখানে গলগি বডিজের একটা ভূমিকা আছে। এই গলগি বডিজের যে ভেসিকলগুলো আছে ক্ষুদ্র ক্ষুদ্র, সেইগুলো কোষের মাঝখানে জমা হয়ে একটা ইন্টারজোনাল তন্তু তৈরি করে। তাহলে এই সমস্ত কোষ অঙ্গাণুগুলি কোষ বিভাজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা যার, সেটা হচ্ছে নিউক্লিয়াস। এটাই হচ্ছে কোষের প্রাণ কেন্দ্র।
কোষের নিউক্লিয়াস। কেন? কারণ নিউক্লিয়াসের মধ্যেই রয়েছে ক্রোমাটিন জালিকা, এবং এই ক্রোমাটিন জালিকা যেগুলো নিউক্লিয়াসের মধ্যে আছে, এই ক্রোমাটিন জালিকাগুলি যখন মাইটোটিক দশা শুরু হবে, কোষ বিভাজন শুরু হবে, তখন এই ক্রোমাটিন জালিকাগুলি ক্রমশ কুণ্ডলীকৃত এবং ঘনীভূত হয়ে ক্রোমোজোম তৈরি করবে। তাহলে এই নিউক্লিয়াসের মধ্যে যে ক্রোমাটিন জালিকা আছে, এই ক্রোমাটিন জালিকাগুলি থেকে ক্রোমোজোম সৃষ্টি হয়, এবং সেই এক একটি ক্রোমোজোম ভেঙে গিয়ে দুটি করে অপত্য ক্রোমোজোম তৈরি হয় এই মাইটোটিক দশায়। এটা পরে তোমরা পড়বে। এবং এইগুলোর ক্ষেত্রে কার ভূমিকা আছে? নিউক্লিয়াসের ভূমিকা আছে। প্রথমে নিউক্লিয়াসের নিউক্লিয় পর্দা, নিউক্লিওলাস এইগুলো প্রথমে অবলুপ্ত হয়ে যায়। তার ফলে ভেতরে যে ক্রোমাটিন জালিকাগুলো আছে এইগুলো আরও কুণ্ডলীকৃত এবং ঘনীভূত হয়ে ক্রোমোজোম সৃষ্টি করে এবং কোষের মধ্যে ছড়িয়ে যায় চারিদিকে। এবং সেই ক্রোমোজোমগুলো তারপরে আস্তে আস্তে একটা ক্রোমোজোম ভেঙে দুটি করে অপত্য ক্রোমোজোম তৈরি হয়, এবং সেই অপত্য ক্রোমোজোমগুলো আস্তে আস্তে কোষের দুটি মেরুর দিকে চলে যায়। এবং দুটি মেরুর দিকে চলে যাওয়ার পরে প্রত্যেক ক্রোমোজোমের সেটকে ঘিরে একটা করে আবার নিউক্লিয়াস তৈরি হয়। তাদের মধ্যে আবার নিউক্লিয় পর্দা, নিউক্লিওলাস আবার আবির্ভাব ঘটে। তার ফলে এই মেরুতে একটা অপত্য নিউক্লিয়াস তৈরি হয়, আবার এই মেরুতেও একটা অপত্য নিউক্লিয়াস তৈরি হয়। দুটি অপত্য নিউক্লিয়াস তৈরি হলো, অর্থাৎ ক্যারিওকাইনেসিস ঘটলো। তারপরে সাইটোপ্লাজমটা আস্তে আস্তে বিভাজিত হবে এবং সাইটোকাইনেসিস ঘটবে, এবং তার ফলে একটা কোষ ভেঙে গিয়ে সম্পূর্ণ দুটি নতুন অপত্য কোষ উৎপন্ন হবে। এইভাবে কোষচক্র সম্পন্ন হয়। আজ তাহলে এই পর্যন্তই থাকলো। যেগুলো বোঝালাম এই পুরো ভিডিওটা ভালো করে শুনবে এবং যেগুলো বললাম সেগুলো মনে রাখার চেষ্টা করবে। আজকে এই পর্যন্তই থাক। থ্যাংক ইউ, গুড বাই।